অল্প বয়সী মেয়েদেরকে বশ করে তান্ত্রিকরা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য মেয়েদেরকে খুব বাজেভাবে ব্যবহার করে, তা আমরা সকলেই জানি। আর এই শয়তান মুভিতে আমরা এমনই একটি কাহিনী দেখতে পারব যেখানে এক তান্ত্রিক পরিবারের একটি মেয়েকে বশ করে তাকে দিয়ে পুরো পরিবারকে জিম্মি করে। চলুন তাহলে গল্পে ফিরে যাই। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা হ্যাপি ফ্যামিলিকে, যেখানে কাবির ও তার ছেলে ধ্রুব একটা গাড়িতে বসে আছে। কাবির একটা মেয়েকে দেখছে। অল্প বয়সী একটা মেয়ে তার এক বন্ধুর সাথে হাগ করছে। এরপরে সে আবার অন্য একটা ছেলের বাইকে উঠবে, ঠিক এমন সময় কাবির বারবার হর্ন দিচ্ছে। আর হর্নের শব্দ শুনে মেয়েটা ছেলেটার বাইকে না উঠে কাবিরের গাড়ির দিকে এগিয়ে আসে আর গাড়িতে উঠে বসে। আসলে এই মেয়েটার নাম জাহ্নবী, আর জাহ্নবীর বাবাই হলো কাবির, আর ধ্রুব হলো জাহ্নবীর ছোট ভাই। জাহ্নবীর বাবা তার ছোট ছেলে ধ্রুবকে নিয়ে তার মেয়ে জাহ্নবীর কলেজের সামনে এসেছে তাকে বাসায় নিয়ে যেতে। এই ফ্যামিলিতে সবাই প্রচণ্ড স্বাধীন ছিল, এমনকি ধ্রুব তার বাবাকে নাম ধরেই ডাকত। আর জাহ্নবী চাইলেই ছেলে বন্ধুদের সাথে ঘুরতে পারত, তাতে তার পরিবারের থেকে কোনো বাধা ছিল না। পরের সিনে আমরা দেখতে পাই জাহ্নবীর মাকে, তার নাম জয়তী। জাহ্নবী তার মায়ের কাছে বলে যে সে তার বয়ফ্রেন্ডের সাথে কোথাও ট্যুরে যাবে। কাবির তাকে পারমিশন দেয়, তবে বলে দেয় সে যেন অল টাইম লাইভ লোকেশন চালু রাখে। যাই হোক, কাবির তার পরিবার নিয়ে লাদাখে একটু ট্যুরের আয়োজন করে। লাদাখে তাদের নিজস্ব একটি বাংলো রয়েছে, সেখানেই তারা উঠবে। লাদাখ যাবার পথে তারা অনেক মজা করে, বিভিন্ন জায়গায় থেমে থেমে ফটোশ্যুট করে। পথে নাস্তা করার জন্য তারা একটি রেস্টুরেন্টে থামে। সেখানে কাবির চা অর্ডার করতে গেলে ভাঙতি টাকা না থাকায় চা অর্ডার করতে পারেনি। এমন সময় একজন লোক আসে, সে খেয়াল করে কাবির ভাঙতি টাকার জন্য চা অর্ডার করতে পারেনি। কাবির এসে তার পরিবারের সাথে টেবিলে বসে। এমন সময় ওই লোকটা চা নিয়ে এসে তাদের সাথে টেবিলে বসে পড়ে। যেহেতু লোকটা তাদের চা অফার করছে, তাই কাবির তার সাথে খুব ভালো ব্যবহার করে এবং তার সাথে কাবিরের পরিবারের সবাইকে পরিচয় করিয়ে দেয়। লোকটা জাহ্নবীর সাথে আলাপ করার চেষ্টা করতে থাকে। যদিও জাহ্নবী তাকে পাত্তা দিচ্ছিল না, লোকটি তাকে তৈলাক্ত বাটার খেতে দেয়। জাহ্নবী বলে দেয় সে কোনো তৈলাক্ত খাবার খায় না, সে ডায়েট করে। এরপর কাবিরের একটা কল আসে আর সে কথা বলার জন্য অন্যত্র চলে যায়। এই ফাঁকে লোকটা তার পকেট থেকে একটা চকলেট বের করে জাহ্নবীর সামনে রাখে। জাহ্নবী ও ধ্রুব দুজনেই চকলেটটা আগে নেওয়ার জন্য চেষ্টা করে। জাহ্নবী চকলেটটা আগে নিয়েই খেয়ে ফেলে। চকলেটটা খাবার পরেই জাহ্নবীর ভেতর পরিবর্তন আসতে শুরু করে, সে অন্য রকম হয়ে যায়। যদিও তখনই তা ওই লোকটা ছাড়া অন্য কেউ খেয়াল করেনি। এরপরে কাবির ফোনে কথা শেষ করে আবার তাদের সাথে খাবারে যোগ দেয়। ওই লোকটা আবারও জাহ্নবীকে সেই তৈলাক্ত খাবার খেতে বলে, তবে এইবার জাহ্নবী কিন্তু একবারও না বলেনি। বলার সাথে সাথেই সেই তৈলাক্ত বাটার পাগলের মতো খেতে থাকে। আর এটা দেখে তার বাবা ও মা খুব অবাক হয়ে যায়। জাহ্নবী আসলে তৈলাক্ত কোনো কিছু একদমই পছন্দ করত না, কিন্তু আজ হঠাৎ এই লোকটা তাকে খেতে বলায় সে কিছু না ভেবে শুধু খেয়েই যাচ্ছে। জাহ্নবী বারবার লোকটার দিকে খুব অদ্ভুতভাবে তাকাচ্ছিল, যেন মনে হচ্ছিল লোকটা আবার কোনো অর্ডার দেয় কিনা, তা বোঝার চেষ্টা করছে। এরপরে জাহ্নবী সেখান থেকে চলে যায়। যাই হোক, রেস্টুরেন্টে নাস্তা শেষ করে তারা আবার ব্যাক করবে, তাই গাড়িতে উঠেছে। এমন সময় ধ্রুব চকলেট খাবে বায়না ধরে, যার জন্য কাবির ধ্রুবকে নিয়ে চকলেট কিনতে বের হয়। তখন গাড়িতে সামনে ড্রাইভারের পাশের সিটে ছিল জয়তী, আর সে ফোনে কথা বলায় ব্যস্ত ছিল। পেছনের সিটে জাহ্নবী একা ছিল। এমন সময় লোকটা এসে জাহ্নবীকে গাড়ির গ্লাস নামাতে ইশারা করে। জাহ্নবী গ্লাস নামায় আর লোকটা তাকে এক প্যাকেট বিস্কিট দেয়। জাহ্নবী কোনো উত্তর না দিয়েই বিস্কিট খেতে শুরু করে। বিষয়টা এমন যে এই লোকটার চোখের ইশারাই যেন জাহ্নবীর জন্য হুকুম, তা পালন করতে বাধ্য জাহ্নবী। লোকটা জাহ্নবীকে বিস্কিট দিয়ে চলে যাচ্ছিল, তখন জয়তী লোকটাকে দেখে ফেলে। জয়তী আবারও এখানে লোকটাকে দেখে কিছুটা বিরক্ত হয়। সে জাহ্নবীকে জিজ্ঞেস করে লোকটা কেন তার কাছে এসেছিল। জাহ্নবী সব কিছু লুকিয়ে যায়, শুধু বলে আমাদের ধন্যবাদ দিতে এসেছিল।
কাবিরেরা লাদাখে চলে এসেছে। সবাই অনেক আনন্দে থাকলেও জাহ্নবী অন্য মনস্ক ছিল পুরো জার্নিতে। লাদাখে তাদের বাংলোর সামনে গাড়ি পৌঁছালেই সবাই খুব খুশি মনে তাদের বাংলোতে চলে যায়। তবে জাহ্নবীর ভেতর কিন্তু খুব খুশির ছাপ দেখা যায় না। সবাই গাড়ি থেকে বের হয়ে গেলেও তখনও সে বিস্কিটের বাকি অংশটা খাচ্ছিল। যাই হোক, পরে ফ্যামিলির সকলেই অনেক আনন্দ করে, সুন্দর টাইম স্পেন্ড করে। পুলে সুইমিং করার সময় জয়তীর ফোনটা পানিতে ভিজে যায়, যার জন্য সে তার ফোনটা চালের বক্সের ভেতরে রাখে যাতে ফোনের ভেতরে পানি চুষে নেয় চাল। সুইমিং শেষে জয়তী দোতলার ব্যালকনিতে চুল শুকাচ্ছিল। তখন সে তাদের গেটের সামনে সেই লোকটাকে দেখতে পায়। এবার সে তাকে দেখে আরও বিরক্ত হয়। সেই রেস্টুরেন্ট থেকে সে যেন তাদের পিছুই ছাড়ছে না, আর জাহ্নবীও তার প্রতি আসক্ত হয়ে গিয়েছে। সেটাও একটা আশ্চর্য ব্যাপার। জয়তী বিষয়টা কাবিরকে জানায়। এরপরে আমরা দেখতে পাই লোকটা গাড়ির কাছে গিয়ে খালি বিস্কিটের খোসা দেখতে পায়, আর তার চোখে মুখে এক পৈশাচিক হাসি দেখা যায়। কাবির ও জয়তী নিচের ড্রয়িং রুমে এসে সেই লোকটাকে দেখতে পায়, আর তারা অনেকটা আশ্চর্য হয়, কারণ মেইন গেট বন্ধ থাকা সত্ত্বেও সে তাদের বাসায় ঢুকল কিভাবে। এরপরে জানতে পারে জাহ্নবী তাকে ঘরে নিয়ে এসেছে, আর লোকটা বলে তার ফোনে চার্জ নেই, 15% চার্জ হলেই সে চলে যাবে। কাবির তাকে চার্জার এনে দেয়। লোকটার উপর সবাই বিরক্ত। তার উপর লোকটা জয়তীর কাছে চায়ের জন্য আবদার করে। জয়তী বিরক্ত হয়েই চা বানাতে চলে যায়। জয়তী চা দিলে লোকটা বেয়াদপের মতো টি টেবিলের ওপর ময়লা জুতো উঠিয়ে বসে। তারপরে লোকটা জাহ্নবীকে ডাকে, তার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকে, কিন্তু ধ্রুব বারবার জাহ্নবীকে ডাকতে থাকে তার সাথে খেলার জন্য। এতে লোকটা খুব বিরক্ত হয়ে যাচ্ছিল। লোকটা জাহ্নবীকে বলে, যাও তোমার ভাইয়ের সাথে এমনভাবে খেলো যেন সে আর তোমার সাথে কোনোদিন খেলার সাহস না পায়। এরপর দেখা যায় জাহ্নবী ধ্রুবকে নিয়ে দোলনা দিতে যায়। ধ্রুবকে দোলনায় বসিয়ে জাহ্নবী এমন ভয়ঙ্করভাবে দোলনা দিতে থাকে তাতে যে কোনো সময় ধ্রুবর একটা দুর্ঘটনা হতে পারে। ধ্রুব ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু জাহ্নবী কিছুতেই থামছে না। ধ্রুবর চিৎকারে কাবির ও জয়তীও সেখানে চলে আসে। তারা সকলেই জাহ্নবীকে থামতে বলে, আর এসব দেখে সেই লোকটা পৈশাচিকভাবে হাসতে থাকে। শেষমেশ কাবির দোলনা ধরে থামিয়ে দেয়। এইবার জাহ্নবীর হুঁশ ফেরে। সে বুঝতে পারে যে সে কি করতে যাচ্ছিল। জাহ্নবী খুব অনুতপ্ত হয়, বারবার সরি বলতে থাকে। রাতে ডিনারের সময় তার মন খারাপ ছিল, পরে কাবির তাকে মন খারাপ করতে না করে। আমরা দেখতে পাই তখনও ওই লোকটা কাবিরের বাসা ছাড়েনি। এমনকি যখন কাবিরের ফ্যামিলি রাতে ডিনারে বসেছে তখন তিনিও তাদের সাথে ডিনারে বসেছে। যদিও লোকটাকে বাসার কেউই পছন্দ করে না, তবুও লোকটা কোনোভাবেই বাসা ছাড়ছে না। ডিনার টেবিলে জাহ্নবী তার বাবাকে বলছে ওই লোকটা যা কিছু বলে সব কিছুই শুনতে ও পালন করতে তার ভালো লাগে। তখন ওই লোকটা অনেকটা হুমকি দিয়েই সবাইকে বলছে, জাহ্নবী আমার আদেশ পালন করতে বাধ্য। যদি আপনারা বিশ্বাস না করতে চান তাহলে এখনই প্রমাণ দেখুন। এটা বলেই সে জাহ্নবীকে বলছে, জাহ্নবী তুমি এখনই তোমার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে বলবা তোমার সাথে ট্যুরের প্ল্যান ক্যান্সেল, এবং আরও বলবা এখনই তোমার সাথে ব্রেকআপ। জাহ্নবীর সাথে সাথে তার আদেশ পালন করে। সে তখনই ফোন বের করে তার বয়ফ্রেন্ডকে কল করে বলে দেয় যে তার সাথে ট্যুরের প্ল্যান ক্যান্সেল, এবং এখন থেকেই সে তার সাথে ব্রেকআপ করে ফেলেছে। এই ঘটনা দেখে কাবির সহ তার পরিবারের সবাই অবাক হয়ে যায়। তখনই জয়তী বুঝতে পারে জাহ্নবীকে এই লোকটা কালো জাদু করেছে। কাবির রেগে যায়। সে এই তান্ত্রিক লোকটাকে তার বাংলো থেকে বের হয়ে যেতে বলে। কাবির তান্ত্রিক লোকটাকে ঘাড় ধরে বের করে দিচ্ছিল। ঠিক এমন সময় জাহ্নবী সামনে এসে আটকায়। জাহ্নবী কিছুতেই লোকটাকে বের করে দিতে দেবে না, বরং সে তার বাবার উপর চড়াও হচ্ছে। সে তার বাবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অবস্থা এমন যে দরকার হলে জাহ্নবী তার বাবার উপর হাত তুলবে, তবুও তান্ত্রিক লোকটাকে বের করে দিতে দেবে না। আসলে এই তান্ত্রিক লোকটা জাহ্নবীকে এমনভাবে বশ করেছে যে জাহ্নবীর আর কোনো উপায় নেই তার কথা শোনা ছাড়া। জাহ্নবীর মা জয়তী এবং বাবা কাবির দুজনেই এই অবস্থা দেখে খুব আশ্চর্য হয়ে যায়। তখন তান্ত্রিক লোকটা কাবিরকে বলে, আপনি কি এখনও বুঝতে পারছেন না আপনার মেয়ের কি হয়েছে? না বুঝলে আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন, সে ঠিকই বুঝতে পেরেছে। তখন জয়তী বলে, কালো জাদু।
অর্থাৎ এই লোকটা তান্ত্রিক, আর তিনি জাহ্নবীকে কালো জাদুর মাধ্যমে বশ করেছে। সে আরও বলে, আপনার মেয়ের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন আমার হাতে, আর আমি ওরে আমার বাড়িতে নিয়ে যাব। আপনারা কন্যা দান করতে প্রস্তুতি নিতে থাকুন। তারপরে তান্ত্রিকটা জাহ্নবীকে ডাক দেয়, আর জাহ্নবী তার মা বাবাকে ইগনোর করে চলে আসে তার কাছে। তিনি জাহ্নবীকে সোফায় বসতে বলে, আবার দাঁড়াতে বলে, আবার বসতে বলে, আবার দাঁড়াতে বলে। এভাবে হুকুম দিয়েই যাচ্ছিল, আর জাহ্নবীও তার হুকুম মতো তাই করছিল। কাবির ও জয়তী এই অবস্থা দেখে স্তব্ধ হয়ে যায়। তান্ত্রিক বলে, মজা পাচ্ছি না, জাহ্নবী তুমি কান্না করতে থাকো। অমনি জাহ্নবী কান্না করতে শুরু করে। সে বলে, জোরে কান্না করো। তখনই জাহ্নবী জোরে কান্না করতে থাকে। তান্ত্রিকটা আবার বলে, চিৎকার করে কান্না করো। জাহ্নবী তখন চিৎকার করে কান্না করতে থাকে। জাহ্নবীর মাধ্যমে তান্ত্রিক লোকটা কাবির ও জয়তীকেও ব্ল্যাকমেইল করতে শুরু করে। বাসার কেউ যাতে পুলিশের সাথে যোগাযোগ করতে না পারে, তাই তান্ত্রিক জাহ্নবীকে বলে দেয় বাসার সকল মোবাইল ফোনগুলো যেন সে ভেঙে ফেলে, আর বাসার টেলিফোনও যেন নষ্ট করে দেয়। জাহ্নবীও হুকুম পাওয়া মাত্র তার বাবার, ভাইয়ের, ইভেন তার নিজের ফোনটাও ভেঙে ফেলে এবং বাসার টেলিফোনের লাইনটাও কেটে দেয়। কাবির ও জয়তীর কিছুই করার থাকে না। তারা নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে। জাহ্নবী চা পান একদমই পছন্দ করত না, কিন্তু তান্ত্রিক জাহ্নবীকে হুকুম দেয় সে যেন খালি চা পাতা খেতে থাকে, তাও ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পুরো বয়ম খালি না হয়। জাহ্নবী বাসার চা পাতার বয়ম নিয়ে বসে, তা থেকে মুঠো মুঠো করে চা পাতা খেতে থাকে। চা পাতা তার গলায় আটকে যায়, শ্বাস বন্ধ হবার মতো অবস্থা, তাও সে খেতে থাকে। এই পর্যায়ে এই অবস্থা দেখে তার মা তাকে আটকাতে চেষ্টা করে, কিন্তু কিছুতেই জাহ্নবীকে থামানো যায় না। কাবির তাকে থামাতে চেষ্টা করলে তান্ত্রিক লোকটা জাহ্নবীকে তার বাবাকে মারতে হুকুম দেয়, আর অমনি জাহ্নবী তার বাবাকে কষিয়ে একটা থাপ্পড় দেয়। হঠাৎ মেয়ের থাপ্পড় খেয়ে কাবির হতবাক হয়ে যায়। এরপরে লোকটা জাহ্নবীকে দিয়ে তার হাত পা টেপাতে থাকে। যদিও এসব জাহ্নবীর মা বাবা কেউই সহ্য করতে পারছিল না। এক পর্যায়ে কাবির আর সহ্য করতে পারে না, সে তান্ত্রিকটার উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে মারতে চেষ্টা করে। তান্ত্রিক ও কাবিরের ভেতর ধস্তাধস্তি হয়। এদিকে জয়তী জাহ্নবীকে ধরে রেখেছিল। জাহ্নবী চেষ্টা করছিল তার মায়ের থেকে ছুটে তার বাবার উপর আক্রমণ করতে। তান্ত্রিক লোকটা তখন জাহ্নবীকে হুকুম দেয় যে তার ছোট ভাই ধ্রুবর উপর আক্রমণ করতে। জাহ্নবী তার মায়ের থেকে ছুটে গিয়েই ধ্রুবর উপর আক্রমণ করে। ধ্রুবর মাথা ধরে শেয়ারির সাথে ধাক্কা দেয়, ধ্রুবর মাথা ফেটে যায়। পরের সিনে আমরা দেখতে পাই কয়েকজন পুলিশ বাংলোর গেটে নক করে। পরে কাউকে না পেয়ে তারা নিজেরাই গেট ভেঙে বাংলোর মেইন দরজায় চলে আসে। দরজা খোলা পেয়ে পুলিশ বাসার ভেতরে চলে আসে। পুলিশ আসার পর দেখা যায় সব কিছুই নর্মাল, তবে জাহ্নবী ও ধ্রুবকে কোথাও দেখা যায়নি। তবে কাবির তার হাতের কাটা দাগ ফাঁকে ঢেকে নিয়েছে, যাতে পুলিশ কিছু বুঝতে না পারে। পুলিশ বলে এই বাসা থেকে কেউ পুলিশ হেল্পলাইনে কল দিয়েছিল, তবে পুলিশ কল ব্যাক করলে কেউ রিসিভ করেনি, যার জন্য পুলিশ বাসায় আসে। তখন জয়তী বলে সে পুলিশকে ভুল করে কল দিয়েছিল। পুলিশ জানতে চায় পুলিশের ফোন কেন জয়তী রিসিভ করেনি, আর ফোন কোথায়। তখন জয়তী বলে তার ফোন পানিতে পড়ে যাওয়াতে চালের বাক্সের ভেতর লুকিয়ে রেখেছিল এবং সে ফোনটা নিয়ে আসার জন্য রান্নাঘরে যায়। তখন আমরা দেখতে পাই জাহ্নবী একটা গ্যাস সিলিন্ডারের উপর বসে আছে এবং সিলিন্ডারের মুখ খোলা, জাহ্নবীর হাতে একটা ম্যাচ লাইট। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারি এই সকল কাহিনী তান্ত্রিক লোকটার। উনি জাহ্নবীকে গুটি করে সবাইকে ব্ল্যাকমেল করছে, জাহ্নবীকে গ্যাস সিলিন্ডারের ওপর বসিয়ে রেখেছে আর হাতে ম্যাচ লাইট দিয়ে। যদি কাবির বা জয়তী পুলিশের সামনে মুখ খোলে, তাহলেই জাহ্নবী ম্যাচ লাইট জ্বালিয়ে দেবে আর জাহ্নবী সহ পুরো ঘর পুড়ে ছারখার হয়ে যাবে। যাই হোক, জয়তী ফোনটা নিয়ে এসে পুলিশকে দেয়। এখানে আসল ঘটনা হলো এই তান্ত্রিক লোকটা জাহ্নবীকে দিয়ে তো সকল ফোন ভেঙে ফেলেছিল, কিন্তু জয়তীর ফোনটা পানিতে পড়ে যাওয়াতে সে সেটা চালের বক্সে রেখেছিল, যা আমরা আগের একটি সিনে দেখেছি। আর জয়তী তার এই ফোন দিয়েই পুলিশকে ফোন দিয়েছিল, কিন্তু তখন তো পুলিশ ফোন রিসিভ করেনি, আর জয়তী আবারও ফোন চালের ভেতর ঢুকিয়ে রেখেছিল। পুলিশ যখন কল ব্যাক করেছিল তখন ফোন চালের ভেতর থাকায় সাউন্ড জয়তী শুনতে পারেনি। তাছাড়া তান্ত্রিক লোকটার ভয়ে জয়তী ফোন রিসিভ করতেও সাহস করেনি। পুলিশ তান্ত্রিক লোকটার সম্পর্কে জিজ্ঞেস করে যে
কেউ নেই। কাবির বলে উনি কাবিরের ঘনিষ্ঠ বন্ধু। পুলিশ তাদের ছেলে ধ্রুব কোথায় জিজ্ঞেস করায় কাবির ও জয়তী বলে তাদের ছেলে ঘুমিয়ে পড়েছে। পুলিশ তাকে ডাকতে বলে, কিন্তু কাবির ও জয়তী বলে তাদের ছেলে মাত্রই ঘুমিয়েছে, তাই ডেকে ঘুম ভাঙাবে না। পুলিশ সন্দেহজনক কিছু না পেয়েই চলে যাচ্ছিল। ঠিক তখনই পুলিশ আবার ফেরত আসে আর বলে, আমরা গ্যাসের গন্ধ পাচ্ছি। কিন্তু এই বিষয়টিও জয়তী হ্যান্ডেল করে নেয়। সে বলে, আমি ভুলে গ্যাসের চুলা অন করে রেখে এসেছি, তাই হয়তো গ্যাসের গন্ধ আসছে। যাই হোক, পুলিশ কোনো কিছু না পেয়ে চলে যায়। কাবির তান্ত্রিক লোকটাকে বলে, আপনি এসব কেন করছেন? আপনি যদি এসব টাকার জন্য করে থাকেন, আমি নিজেই আপনাকে সব কিছু দিয়ে দিচ্ছি। এই বলে কাবির বাসার সমস্ত টাকা পয়সা গায়নাগাটি তান্ত্রিককে এনে দেয়। তান্ত্রিকও ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। কাবিরের পরিবার কিছুটা স্বস্তি পায়। তারা ভাবে লোকটা বিদায় হয়েছে, আর কোনো ভয় নেই। এর কিছু সময় পরেই বাসার গেটের সামনে তারা পোড়া গন্ধ পায়। কাবির দৌড়ে গিয়ে দরজা খোলে, আর তারপর যা দেখতে পায় তাতে কাবির আকাশ থেকে পড়ে যাবার অবস্থা। তান্ত্রিক লোকটা এখনও ফেরত যায়নি, বরং তিনি সমস্ত টাকা ও স্বর্ণ আগুনে পুড়িয়ে দিয়েছে। কাবির ও বাসার সবাই খুব অবাক হয়ে যায়। তান্ত্রিক লোকটা চিৎকার করে কাবিরকে বলতে থাকে, তোমরা কি আমাকে লোভী ভেবেছিলে? এই সব টাকা ও স্বর্ণের জন্য আমি এসব করছি? আমি তো আজকের এই পূর্ণিমার রাত পোহালেই এই মহাবিশ্বের শক্তিশালী ব্যক্তি হয়ে যাব। আজকের রাতটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজ রাতেই আমি জাহ্নবীকে নিয়ে আমার বাড়িতে চলে যাব। তোমার জাহ্নবীকে আমার কাছে অর্পণ না করলে আমি জোর করেই ওকে নিয়ে যাব। এসব বলতে বলতে লোকটা আবারও ঘরে চলে আসে। এইবার কাবির পরিবারের সবাই ভেঙে পড়ে। তারা হতাশ হয়ে চলে যায়। তাদের আর কিছুই করার নেই। তারপর তান্ত্রিক লোকটা জাহ্নবীকে ড্যান্স করতে বলে। জাহ্নবীও নাচতে শুরু করে। জাহ্নবী দীর্ঘ সময় নাচতে থাকে। এক পর্যায়ে সে দুর্বল হয়ে পড়তে থাকে। জয়তী এসব দেখে আর সহ্য করতে পারছিল না। এদিকে কাবির ধ্রুবর কাছে গিয়ে তার সেবা করতে থাকে। ধ্রুব গুরুতর অসুস্থ ছিল। তার মাথা দিয়ে তখনও ব্লাড বের হচ্ছিল। তান্ত্রিক লোকটা জাহ্নবীকে পাহারায় রেখে ঘুমিয়ে পড়ে। জাহ্নবীও ছুরি হাতে নিয়ে পাহারা দিচ্ছিল, যাতে করে তার মা বাবা কেউ তান্ত্রিকটার কোনো ক্ষতি করতে না পারে। তান্ত্রিক ঘুমিয়ে পড়লে কাবির ধীরে ধীরে কাছে আসে। জাহ্নবীকে বুঝাবার চেষ্টা করে, কিন্তু জাহ্নবী তাকে কাছে আসতে নিষেধ করে। কিন্তু কাবির তবুও একটু একটু কাছে আসছিল। এক পর্যায়ে জাহ্নবী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই প্রস্রাব করে দেয়, যাতে কাবির তার কাছে না আসে। এইবার কাবির এসব দেখে চলে যায়। এবার জয়তী আসে, আর তান্ত্রিক লোকটারও ঘুম ভাঙে। ঘুম দিয়ে উঠে জাহ্নবীকে প্রস্রাব মাখা অবস্থায় দেখে সে জয়তীকে পরিষ্কার করে দিতে বলে, তবে সেটা তার সামনেই। জাহ্নবীও হুকুম পেয়েই লোকটার সামনেই তার প্যান্ট খুলে ফেলে। যাই হোক, শেষে জয়তী তাকে আড়াল করে কাপড় চেঞ্জ করে দেয়। যদিও জাহ্নবী তান্ত্রিকের সব হুকুম মেনে চলত, তবে তা বাধ্য হয়ে। জাহ্নবীকে দেখা যাচ্ছে কান্না করছে, অর্থাৎ জাহ্নবী সব কিছুই বুঝতে পারছে, কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না। এইবার জয়তী আর সহ্য করতে না পেরে সে জাহ্নবীর থেকে ছুরিটা কেড়ে নিয়ে তান্ত্রিক লোকটার ওপর আক্রমণ করে। দুজনের ধস্তাধস্তি চলতে থাকে। এদিকে জাহ্নবী এসে তার মায়ের বিরুদ্ধে চেষ্টা চালায়, যাতে সে তান্ত্রিক লোকটাকে কিছু করতে না পারে। এক পর্যায়ে জয়তীর হাত থেকে ছুরিটা ছিটকে সোফার নিচে পড়ে যায়, আর জাহ্নবী ছুরি খুঁজতে থাকে। এদিকে জয়তী ও তান্ত্রিকের লড়াই চলতেই থাকে। অন্যদিকে কাবির বাড়ির পেছনে পাইপ ধরে বাইরে গিয়ে সাহায্য আনার জন্য নামছিল। এমন সময় জানালা দিয়ে ঘরের ভেতরের এই দৃশ্য দেখে হতবাক হয়ে পাইপ থেকে হাত ছুটে নিচে পড়ে যায় আর দৌড়ে ঘরে চলে আসে। এমন সময় জাহ্নবীও ছুরিটা সোফার নিচে খুঁজে পেয়ে যায়। তার মাকে আক্রমণ করতে যাবে, ঠিক সেই সময় পেছন থেকে কাবির তাকে ধরে ফেলে। এদিকে জয়তী তান্ত্রিক লোকটাকে অনেকটা দুর্বল করে ফেলেন, কিন্তু শেষমেশ তান্ত্রিক জয়তীর গলা চেপে ধরে। জয়তীর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল, আর কাবির তা দেখে জাহ্নবীকে ছেড়ে জয়তীকে বাঁচাতে আসছিল। কিন্তু তখনই জাহ্নবী কাবিরের পায়ে ছুরি ঢুকিয়ে দেয়। তবুও আহত অবস্থায় কাবির জাহ্নবীর হাত চেয়ারের সাথে বেঁধে ফেলে, আর সে তান্ত্রিকটাকে আক্রমণ করে। তান্ত্রিকটাকে প্রচুর মারতে থাকে।
তান্ত্রিক লোকটা নিজেকে বাঁচাবার জন্য আর কোনো উপায় না দেখে সে জাহ্নবীকে একটা হুকুম দেয় যে জাহ্নবীর মৃত্যু না হওয়া পর্যন্ত যে সে যেন হাসতে থাকে, অর্থাৎ হাসতে হাসতে সে যেন মারা যায়। আর কাবিরকে বলে, দেখো, এখন আমাকে যদি তুমি মেরেও ফেলো, তোমার মেয়েকে আমি নিষেধ না করা পর্যন্ত সে হাসতেই থাকবে। তাই আমাকে তুমি মারতে পারবে না, তাহলে তোমার মেয়েকে হাসি থামাবার হুকুম আমি দিতে পারবো না, আর তাহলে তোমার মেয়েও হাসতে হাসতে মরে যাবে। এইবার কাবির জাহ্নবীর কথা চিন্তা করে তান্ত্রিক লোকটাকে ছেড়ে দেয়। এইবার ছাড়া পেয়ে তান্ত্রিক লোকটা বলছে, তোমরা যেহেতু আমাকে মেরেছ, তোমাদের একটা শিক্ষা দেওয়া উচিত। এই বলে সে জাহ্নবীকে হুকুম করে সে যেন তারই ছোট ভাই ধ্রুবকে হত্যা করে। জাহ্নবী হুকুম পেয়ে ধ্রুবকে খুঁজতে দোতলার দিকে ছুটে চলে যায়। জাহ্নবীকে তার বাবা মা দুজনেই আটকাতে চেষ্টা করে, কিন্তু কিছুতেই জাহ্নবীর সাথে দুজনে পেরে উঠছিল না। তারা জাহ্নবীকে একটি রুমে নিয়ে যায়। তারপরে জাহ্নবী কিছুটা ঠান্ডা হয়। তখন সে কান্না করতে থাকে আর বলে, ওই লোকটা যা হুকুম দেয় সবই আমাকে মানতে হয়, না মেনে আমি পারি না। তবে এখন আমি ঠিক আছি, আমি আমার ভাইকে ওই লোকটার কথায় হত্যা করব না। এসব শুনে জয়তী ও কাবিরও বিশ্বাস করে নেয় যে জাহ্নবী হয়তো তান্ত্রিকের কালো জাদু থেকে মুক্তি পেয়েছে। কিন্তু হঠাৎ করেই জাহ্নবী রুম থেকে বের হয়ে বাহির থেকে রুমের দরজা লাগিয়ে দেয়, যাতে তার বাবা মা আর বাইরে আসতে না পারে। আর দরজা লাগিয়ে দিয়েই সে ধ্রুবকে খুঁজতে থাকে হত্যা করার জন্য। আসলে তখনও জাহ্নবী কালো জাদু থেকে মুক্তি পায়নি, তাই সে ধ্রুবকে হত্যা করার জন্য তার বাবা মাকে ধোঁকা দিয়েছে। এদিক সেদিক সব জায়গায় ধ্রুবকে খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই জাহ্নবী তাকে খুঁজে পাচ্ছিল না। এদিক সেদিক ধ্রুবর রুম তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই ধ্রুবকে পাচ্ছিল না। ধ্রুব আসলে ব্যালকনিতে গিয়ে লুকিয়েছিল। জাহ্নবী অবশেষে বুঝে ফেলে ধ্রুব কোথায়। জাহ্নবী ব্যালকনি ভাঙার চেষ্টা করে, ততক্ষণে ধ্রুব মই বেয়ে উপরে উঠে যায়। এদিকে জাহ্নবীও দরজা ভেঙে ফেলে। জাহ্নবীও মই বেয়ে উপরে উঠে যায়, আর ততক্ষণে কাবিরও সেখানে চলে আসে। কিন্তু জাহ্নবী উপরে উঠেই মইটা তুলে নেয়, যাতে করে কাবির আর উঠতে না পারে। জাহ্নবী ও ধ্রুবর ধস্তাধস্তি হতে থাকে। জাহ্নবী ধ্রুবকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। কাবির তাকে ধরার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ধ্রুব গুরুতর আহত হয়। ধ্রুব বেঁচে আছে কিনা তারা সেটাই বুঝতে পারছিল না। এইবার সেখানে তান্ত্রিকটাও চলে আসে। তান্ত্রিক জাহ্নবীকে নিয়ে চলে যায় তার বাড়ির দিকে, অর্থাৎ জঙ্গলে। আর এদিকে কাবির ধ্রুবকে নিয়ে গাড়িতে করে রওনা দেয়। তবে তারপরেই দেখা যায় কাবির গাড়ি থেকে নেমে যায় আর জয়তীকে গাড়ি ড্রাইভ করে ধ্রুবকে হসপিটালের দিকে নিয়ে যেতে বলে। জয়তী হসপিটালে যাচ্ছে, এদিকে কাবির জাহ্নবীকে উদ্ধার করতে জঙ্গলের দিকে যাচ্ছে। কাবির একটি সাইকেল নিয়ে জাহ্নবীকে খুঁজতে থাকে। এদিকে তান্ত্রিককে দেখা যায় সে জাহ্নবীকে নিয়ে এমন একটা জায়গায় এসেছে যেখানে অসংখ্য যুবতী মেয়েরা তার কালো জাদুতে বশীভূত হয়ে আছে এবং তার আদেশ পালন করছে। আর এদের সবাইকে বলি দিয়ে এই তান্ত্রিক আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। তান্ত্রিক এই সব যুবতী মেয়েদেরকে দিয়ে এমন একটি আস্তানা বানিয়েছে যেখানে সব মেয়েরা নিজেদের জীবন দিয়ে হলেও তার আদেশ পালন করে। আর জাহ্নবীর মতো করে এই সকল মেয়েদেরকেও এই তান্ত্রিক কালো জাদুতে বশ করেছে। কাবিরও আস্তানার কাছে পৌঁছে যায়। আসলে তান্ত্রিক যখন কাবিরের বাসায় ফোন চার্জে দিয়েছিল, তখনই এই ফাঁকে তার ফোনের লোকেশন লাইভ করে কাবিরের নিজের ফোনে সেন্ড করে রেখেছিল। আর সেই লাইভ লোকেশন ফলো করেই কাবির তান্ত্রিকের আস্তানায় এসেছে। এখানে দেখা যাচ্ছে তান্ত্রিক লোকটা পূজার প্রস্তুতি নিচ্ছে, আর এই কিছু যুবতী মেয়েরা তাকে পূজার জন্য প্রস্তুত করে দিচ্ছে। তান্ত্রিক একটি আগুনের কূপ তৈরি করেছে, আর এই সকল মেয়েদেরকে এই আগুনের কূপে ফেলে বলি দিয়েই তান্ত্রিক এই পূজা সম্পূর্ণ করবে। মেয়েরা তার হুকুমে আগুনের কূপের দিকে আগাচ্ছে। আর এদিকে কাবির আস্তানার ভেতরে পৌঁছাবার চেষ্টা করলে সিকিউরিটি হিসেবে যেসব মেয়েরা আছে তারা কাবিরকে বাধা দিচ্ছে। কাবির তাদের সাথে ফাইট করে এগিয়ে আসছে। অবশেষে কাবির তান্ত্রিকের আস্তানায় ঢুকে পড়ে। ততক্ষণে মেয়েরা আগুনের কাছাকাছি চলে এসেছে তান্ত্রিকের নির্দেশে ঝাঁপ দিতে। তার ভেতর জাহ্নবীও ছিল। আর তখনই
আস্তানায় সিকিউরিটিতে থাকা মেয়েরা কাবিরকে ধরে ফেলে আর তাকে তান্ত্রিকের পায়ের কাছে নিক্ষেপ করে। তান্ত্রিক তাকে আগুনে নিক্ষেপ করবে ঠিক এমন সময় কাবির একটা কাঠ তুলেই তান্ত্রিকের পায়ে আঘাত করে। তান্ত্রিক তাল সামলাতে না পেরে কাত হয়ে পড়ে যায়। অমনি কাবির তান্ত্রিকের জিহ্বাটা কেটে দেয়। এই তান্ত্রিক যেহেতু আদেশ করার মাধ্যমে সব মেয়েকে কন্ট্রোল করত, তাই কাবির জিহ্বা কেটে দেয় যাতে আর কাউকে হুকুম দিতে না পারে। জিহ্বা কাটার পরে তান্ত্রিক পুরোপুরি আধা পাগল হয়ে যায়, কারণ তার সব ক্ষমতা তো শেষ। কিন্তু তান্ত্রিকের নির্দেশ ছাড়া তো এই সকল মেয়েরা পুরনো জীবনে ফিরতে পারবে না। অর্থাৎ তান্ত্রিক তাদের হুকুম না দিলে তারা কালো জাদু থেকে বের হতেও পারবে না। তবে কাবির সেই ব্যবস্থা আগেই করে রেখেছে। তান্ত্রিক যখন কাবিরের বাসায় বসে বিভিন্ন কথা বলতো তা কাবির রেকর্ড করে রেখেছিল। তা এডিট করে কাটছাট করে এমন একটা কথা বানিয়েছে যে তান্ত্রিক বলছে, আমি তোমাদেরকে মুক্তি দিলাম, তোমরা এখন থেকে মুক্ত। এই রেকর্ড মেয়েদের শোনানো মাত্র তারা সকলে তান্ত্রিকের কালো জাদু থেকে মুক্তি পেয়ে যায় আর একই সাথে জাহ্নবীও মুক্ত হয়ে যায়। সকল মেয়েদের কাবির পুলিশের মাধ্যমে তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়। এদিকে ধ্রুবও সুস্থ হয়ে যায়। তারা আবার আগের মতো সুন্দর জীবনযাপন শুরু করে। এরপরে 1 বছর পরের কাহিনী দেখানো হয়। তাতে দেখা যায় কাবির একটি অন্ধকার গুহায় ওই তান্ত্রিককে এখনও বন্দি করে রেখেছে আর তাকে সামান্য খাবার দিচ্ছে, অর্থাৎ তাকে তার কর্মের শাস্তি ভোগ করাচ্ছে। এভাবে করেই এই মুভিটি শেষ হয়।